আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত খোলামেলাভাবে। আমি যেটা শুনেছি এবং জেনেছি এবং বাস্তব, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ১ম ঘটনা হলো, সরকারের বিভিন্ন দপ্তর, সেটা পুলিশ এবং অন্যান্য সেনসিটিভ বিভাগ থেকে শুরু করে ব্যবসায়ী, আমলা-কামলা থেকে শুরু করে এই মুহূর্তে যারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, তাদের উপরে টিল নাও। আওয়ামী লীগের নেতা, কর্মী, সাবেক আমলা যারা পালিয়ে আছেন তারা, এবং একই সঙ্গে স্বয়ং শেখ হাসিনা, তাদের একটা বিরাট প্রভাব আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পারেননি কেন? বা এই যে বর্তমান সরকার, তারা কাজের কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না। যেখানে হাত দিচ্ছে সেখানেই আঙ্গুল পুড়ে যাচ্ছে বা হাত পুড়ে যাচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে জ্বালানি সেক্টরে। এবং এই জ্বালানি সেক্টরে যারা কুশীলব, তারা কেউ জেলের মধ্যে আছেন, কেউ দেশের বাইরে আছেন। মূলত এলএনজি, ডিজেল, পেট্রোল থেকে শুরু করে তেল গ্যাসের পুরো সেক্টরটা টিল নাও 100% আওয়ামী লীগের, যাকে বলা হয়, নিয়ন্ত্রণে। এখানে সরকারের যে সমস্ত লোকজন অতি বিএনপি হয়ে, তারা মূলত বেনিফিট নিচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলা কামলা, তাদের কাছ থেকে। আর এই সুবাদে আওয়ামী লীগের যারা লোকজন ঠিক চাণক্যের মতো করে, যেটিকে বিষকন্যা বলা হয়। চাণক্যের একটা থিওরি আছে, বিষকন্যা। সে খুব কৌশলে রাজ্যের বিভিন্ন জায়গাতে, নন্দ বংশের রাজ্যের বিভিন্ন জায়গাতে ওয়েল ট্রেন করে বহু সংখ্যক রমণীকে সে ঢুকিয়ে দিয়েছিল। ফলে কি হলো দেখুন, মানে আপনারা জানেন যে পাক ভারত উপমহাদেশটা পৃথিবীর ইতিহাসে যে কজন শক্তিশালী রাজা তৈরি হয়েছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, শুধু সাম্রাজ্য নয়, সাম্রাজ্য, সুশাসন এবং একটা ডাইনেস্টি, সেক্ষেত্রে পৃথিবীতে ১, ২, ৩ এরকম যদি নাম আসে, সবার আগে যে নামটি আসে তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। একেবারে সাধারণ একটা উপজাতীয় সম্প্রদায়, মৌর্য সম্প্রদায় বা মৌরিয়া সম্প্রদায় থেকে একেবারে সাধারণ একটা মানুষ, তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত চাণক্য, তার বুদ্ধিতে, পরামর্শে, তার মেন্টরশিপে তিনি ভারতে একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। এবং ভারতের এত বড় একটা সাম্রাজ্য, যেটাকে নন্দবংশ বলা হতো, সেই নন্দবংশের রাজা ধনানন্দ, তিনি এত বড় ছিলেন, তার রাজত্ব এত বড় রাজত্ব ছিল এবং এত শক্তিশালী ছিল পাটালিপুত্রে, যেটিকে মগধ এবং পাটালিপুত্র, কেউ মগধ বলে, কেউ পাটালিপুত্র বলা হয় আজকের পাটনাতে। তো সেই ধনানন্দ, যেটা উত্তর ভারত জুড়ে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেখানে সম্রাট আলেকজান্ডার সেই সাম্রাজ্য দখল করা তো দূরের কথা, আক্রমণ করতে সাহস পাননি। তো সেই সাম্রাজ্যকে অর্ধেকটা তিনি একেবারে শেষ করে দিয়েছিলেন বিষ কন্যা থিওরির মাধ্যমে। সেই বিষ কন্যা হলো যে ধনানন্দের সেনাপতি, আইজি, এরপর মন্ত্রী, এমপি, সভাসদ, আমির, ওমরা, সবার পেছনে সে একেবারে আফগানিস্তান থেকে আত্মঘাতী এরকম অসংখ্য, অন্ততপক্ষে ৪-৫০০ মেয়েকে তিনি ট্রেন করেছিলেন। তারা সুন্দরী, তারা ডেসপারেট, এবং তাদেরকে মস্তিষ্ক ধুলাই করা হয়েছিল। ঠিক আজকের যেভাবে জঙ্গিবাদ, আইএসের রিক্রুটমেন্ট, ঠিক এই আইএসের চাইতে আরও অনেক ডাইনামিক ওয়েতে তাদেরকে রিক্রুট করেছিল, যাদের উপাধি ছিল বিষকন্যা রূপে। এরা একটা সিঙ্গেল কেউ বেইমানি করেনি চাণক্যের সঙ্গে। তারা, মানে এই চাণক্য যেহেতু ধনানন্দের রাজপ্রাসাদে ছিলেন,
তিনি এই রাজপ্রাসাদের বিভিন্ন লোককে ঘুষ দিয়ে অত্যন্ত কৌশলে, যেমন ধরেন একটা দারোয়ানকে সেটা ঘুষ দিয়েছে। দারোয়ান গিয়ে খবর দিয়েছে মালিককে, বিশ্বস্ত দারোয়ান, বিশ্বস্ত গারোয়ান মানে ড্রাইভার, মালিকের বলছে যে ভালো একটা দাসী আসছে, অসাধারণ সুন্দরী, আপনি একটু দেখতে পারেন। তো এটা যদি অন্যভাবে আসতো তাহলে সে সন্দেহ করতো, যেহেতু তার দারোয়ানের মাধ্যমে আসে সে সেটা করেনি। অথবা ধরুন সেনাপ্রধানের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে ঘুষ দিয়েছে। সেই বন্ধু গিয়ে বলার, দোস্ত, আরে বাবা রে বাবা, যা দেখেছি খাসা, একদম খাসা, দেখলে তোমার একেবারেই হয়ে যাবে। তো এইভাবে সাম্রাজ্যের সকল কে পয়েন্ট সে বিষকন্যাদেরকে ঢুকিয়ে দিল, কর্মকর্তা কর্মচারীদেরকে ঘুষ দিয়ে। এই বিষকন্যারা কৌশলে 1 মাস 2 মাস 3 মাস 1 বছরের মধ্যে, জাস্ট 1 ইয়ারের মধ্যে ধনানন্দের, সম্রাট ধনানন্দ নন্দবংশের, তার যত পাওয়ারফুল জেনারেল মন্ত্রী ছিল, যাদের বুদ্ধি ছিল, তারা কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ হঠাৎ রক্তক্ষরণে মারা যাচ্ছে, কেউ হঠাৎ করে সাপের কামড়ে মারা যাচ্ছে। এবং মানে এটা কোনো গোয়েন্দা তথ্য দিয়ে তিনি বের করতে পারছেন না কেন এই ঘটনাগুলো ঘটছে। এরপরে যখন ক্ষমতাটা মানে একেবারে অর্ধেকে নেমে এলো, শুধুমাত্র নেতৃত্ববিহীন বিপুল পরিমাণ তার সৈন্যবাহিনী, এই অবস্থাতেই তিনি একটা অনটেস্টে আক্রমণ করলেন, একেবারে রাজধানীতে সরাসরি আক্রমণ করলেন। ফেল করলো, ধনানন্দ জিতে গেলেন, চন্দ্রগুপ্ত ফেল করলো। আবার তিনি ব্যাকফুটেছে গেলেন, গবেষণা করা শুরু করলেন, কেন কেন, কিভাবে কিভাবে। তখন সেই 1 থেকে 1.5 বছর সে পথে পথে ঘুরতেছে, অভিজ্ঞতা সঞ্চয় করছে যে এটা তো আমার ফেল করার কথা না, আমি কেন ফেল করলাম। যে ইতিহাস লেখা আছে সেই ইতিহাস হলো যে চাণক্য একদিন রাস্তায় হাঁটছে, এক মহিলা, সে তার শিশুপুত্র, সেই শিশুপুত্রকে রুটি খেতে দিচ্ছে। তো নর্মালি যে রুটি তাকে খেতে দিচ্ছে, সেই শিশুটা একটু রুটি, মানে একটা রুটি খেলে তার হয়ে যায়, কিন্তু সে 1টা 2টো 3টে রুটি খাচ্ছে, মা দিচ্ছে, আর সে চিৎকার করছে, আরও দাও, আরও দাও, আরও দাও। মানে মহিলা খুব অবাক হয়ে গেল যে ছেলে একটা রুটি খায়, কিন্তু এই সময় আজকে 3টে রুটি কেন খাচ্ছে। তখন সে কাছে গেল, কাছে গিয়ে দেখলো যে শিশুটা করছে কি, সেই রুটিটা মুখে নিয়ে কেবলমাত্র সেই রুটির যে সেন্টার পয়েন্ট, একের মাঝামাঝি জায়গায় একটা কামড় দিয়ে বাকি রুটিটা ফেলে দিচ্ছে, কিন্তু তার ক্ষুধা নিবৃত হচ্ছে না। এইভাবে 3টা রুটি সে সাবার করছে, কিন্তু সে আসলে চারিদিক থেকে খায়নি। তখন সেই মহিলা হেসে বলল যে তুই তো সেই চাণক্যর মতো রুটি খাচ্ছিস, তো রুটি খেতে হবে একদম কিনারা থেকে। চাণক্য এই কথা শুনলেন, পরে সেই মহিলার কাছে এটা গল্প হতে পারে, উপকথা হতে পারে, কিন্তু এইভাবে ইতিহাসে লেখা আছে। সেই মহিলাকে কি বললো যে মাগো, আমি তো সেই চাণক্য। তখনও তার চাণক্য নাম হয়নি, নাম হলো বিষ্ণুদে। তো আপনার কথা শুনছি, আমি বুঝতে পারছি আমার রাজধানীতে আক্রমণ করা ঠিক হয়নি। তখন চাণক্য ফিরে আসলো এবং গেরিলা যুদ্ধ শুরু করলো সীমান্তে। সেই সীমান্তে যে গেরিলা যুদ্ধ আলাদা আলাদা ভাগ করে, উইদিন অল্প সময়ের মধ্যে সে পুরো নন্দবংশকে শেষ করে দিয়ে একটা নতুন ডাইনেস্টি তৈরি করে ফেলল। তো এখন এই যে বর্তমানে যা কিছু হচ্ছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, সব কিছুর মূলেই কিন্তু যে এই যে একটা চাণক্য নীতি, সেই চাণক্য নীতি রয়ে গেছে। তো সেই চাণক্য নীতির যে জায়গা থেকে আছে, সেই চাণক্য নীতির জায়গা থেকে যদি আপনি ধরেন যে আজ থেকে 2500 বছর আগে চাণক্য যে কথা বলেছেন, যে জিনিসগুলো লিখেছেন, তারপর যেভাবে তিনি সফল হয়েছেন, আজ থেকে হাজার হাজার বছর আগে যেভাবে আহমদ শাহ আবদালী, যেভাবে তৈমুর লং ভারত আক্রমণ করেছেন, যেভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করেছেন, সেই পলিসি তো এখনও আছে। আর এগুলো শেখ হাসিনার যারা মেন্টর, তারা বা ভারত এই জিনিসগুলো কি জানে না? অবশ্যই জানে। আর জানে বলে তারা, সরকার খুব আনন্দে আছে, আর
তারা যে কাজটি করছে প্রশাসনের সব স্তরে, ব্যবসায়ী থেকে শুরু করে সব জায়গাতে চুপচাপ বসে আছে। কেউ হয়তো এত বেশি ভারত বিরোধী, কেউ হয়তো এত বেশি আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ নাম শুনলেই তাকে ধরবে, মারবে, নাকের বদনা ফাটিয়ে ফেলবে, কাপড়-চোপড় উলঙ্গ করে ফেলবে। মানে ওকে দেখে মানে স্বয়ং প্রধানমন্ত্রী বলবে, "আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের ব্যাপারে এতটা নিষ্ঠুরতা হওয়ার কি দরকার আছে?" এইরকম। অথচ সেই লোকটি বিষকন্যা। যে যত বেশি দেখবেন মানে নেতিবাচকভাবে আউটস্পোকেন, "আমি প্রেম করব না, আমি ঘুষ খাই না, আমি এটা করি না, মাগিবাজি করি না।" গিয়ে দেখেন যে যেই কথাটা সে রিগ্রেট করছে, সেই জিনিসটি তার মধ্যে প্রবলভাবে অনেক, অনেক বেশি। তো এইভাবে আপনি দেখেন যে প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়, অন্যান্য যে জায়গাগুলোতে যত বেশি ভারত বিরোধী, যত বেশি আওয়ামী লীগ বিরোধী লোকজন রয়েছে, মূলত তাদের একটা বিরাট অংশ, তারা একটা বিরাট অংশ সরকারের ভিতর থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আপনি সাম্প্রতিক সময় দেখেন তো, মানে আওয়ামী লীগের যে সকল একেবারে কে ম্যান, জনাব বেনজির সাহেব, সাবেক আইজি, হারুন, বিপ্লব, হারুন, বিপ্লব, ডিবি মনির, এরকম যদি আপনি ধরেন ইফেক্টিভ আওয়ামী লীগ সরকারকে যারা টিকিয়ে রেখেছিল গত সেই 14 সন থেকে, তাদের একজন লোককে আপনারা ধরতে পারছেন পুলিশে? ২ নম্বর হলো যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল ইফেক্টিভ যারা আন্দোলন করতে পারে, তাদের একটা সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন যারা গত ১০ বছরে ইভেন ২০২৪ সনের জুলাই আগস্টে রাজপথের সকল অপারেশন যারা নেতৃত্ব দিয়েছে, এভরিথিং, আওয়ামী লীগের সমস্ত অফিস, কেন্দ্রীয় অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যাদের সঙ্গে কল রেকর্ডে ডেইলি ১০ বার প্রধানমন্ত্রীর কথা হতো, আগস্ট মাসের ৫ তারিখ থেকে একেবারে সেই এপ্রিল মাস পর্যন্ত আপনি কল লিস্টে দেখেন সেরকম একজন সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন কিনা? একমাত্র জিয়াউল আহসান, এবং জিয়াউল আহসান যে ধরা পড়বে, এটা জিয়াউল আহসান যখন লেফটেন্যান্ট কর্নেল, তখনই আমাকে একদিন সে বলেছিল যে, "আমাকে তো আসলে আর্মি ধরায় দেবে। বাইরের কোনো লোক আমাকে ধরতে হবে না, আর্মি আমাকে ধরিয়ে দেবে", এবং আর্মি তাকে ধরিয়ে দিয়েছে। তো যেখানে আপনি ধরেন যাদেরকে খরচের খাতায় ফেলা হয়েছে, যাদেরকে মানে শেখ হাসিনার নজরে হয়তো কেউ, কেউ ভালো ছিলেন।